বাংলাদেশে তখন চলছিল ফ্যাসিবাদী আমল। মামলা হামলা আর জেল জুলুম দিয়ে নাকানি চুবানি খাওয়ানো হতো বিএনপি জামায়াতের নেতাকর্মীদের। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন, বিপুল গলাবাজি আর কথার ফুলছুরি ফোটাতো আরও কিছু দল, কিন্তু তাদের কিছুই হতো না। এরাই হলো বামপন্থী বলে পরিচিত দলগুলো। কুসুম কুসুম বিরোধিতা করত সরকারের, তবে তাদের মূল তৎপরতা ছিল সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে বিরোধী দলের বিরুদ্ধে বয়ান তৈরি, যা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদেরই বৈধতা উৎপাদন করেছিল। এদের কাছে ইসলাম এবং ধর্মীয় চিহ্নগুলো আতঙ্কের নাম। ইসলাম ঠেকাতে তারা দুর্নীতিবাজকে সহ্য করতে রাজি, ইসলাম ঠেকাতে তারা ফ্যাসিবাদ মেনে নিতে আগ্রহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম দলের ভিপি দাঁড়িয়েছে 68টা বা 70টার মতো ভোট পেয়েছে। তার মানে এত অস্তিত্ব সংকটে এই সংগঠনটা এখন পড়ে গেছে, যাদের ব্যানার ধরার লোক নাই, একজন ব্যক্তি, একজন নেতা। বলা বাহুল্য, যে কোনো আন্দোলন সংগ্রামে তারা প্রথমে সরকারের বিরুদ্ধে থাকে। জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতেও তারা বিপ্লবের অংশ হতে চেষ্টা করেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশেও ছিল, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয় তারা। কারণ স্পষ্টবাদী জেনজিরা তাদের আসল চরিত্র খোলাসা করে দেয়। কখনো ফ্যাসিবাদের দোসর, আবার কখনো বাকশালী দালালের তকমা নিয়ে তাদের পড়তে হয় জনরোষে। ঠিক এমনই এক সময়ে হাজির হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা ছিল এই বামপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য এক প্রকার অগ্নি পরীক্ষা। অন্যান্য বিরোধী দলগুলোর মতো ভোট জালিয়াতি বা ডাকাতির অভিযোগ করে শেখ হাসিনার আমলে হওয়া 3টি নির্বাচনে অংশ না নিলেও দীর্ঘদিন পর অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না। অনেকটাই অপ্রস্তুত অবস্থায় তারা বিভক্ত হয় দুটি গ্রুপে। একটি গ্রুপে নিবন্ধিত দুটি দল, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন আর সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপির সাথে সমঝোতা করে। অন্য গ্রুপে নিবন্ধিত 4টি দল, কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী ও জাসদ সহ বামপন্থী সংগঠন ও প্ল্যাটফর্ম মিলে যুক্ত ফ্রন্ট গঠন করে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাঠের আন্দোলনে সক্রিয় থেকে গাল ভরা গল্প শোনালেও ব্যালট বাক্সে তার ন্যূনতম প্রতিফলন ঘটেনি। এ নির্বাচনে একমাত্র গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি অনেক কাঠখড় পুড়িয়ে বিএনপির ওপর ভর করে একটি আসনে জিতে যান। যদিও তিনি ও তার দল বাম রাজনীতি করলেও এবারের নির্বাচনের পূর্বে মধ্যপন্থী হিসেবে নিজেদেরকে দাবি করেছেন। অন্যদিকে বিএনপি জোটে থাকা আর এক বামপন্থী দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক হেরে যান বড় ব্যবধানে। অন্যদিকে দ্বিদলীয় বৃত্তের বাইরে গিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার লক্ষ্যে বাকি 8 বাম দল ও সংগঠনের প্ল্যাটফর্ম জোটবদ্ধভাবে এই প্ল্যাটফর্ম মোট 147টি আসনে প্রার্থী দেয়, যেখানে সিপিবি 65টি, বাসদ 37টি, বাসদ মার্ক্সবাদী 33টি এবং জাসদ 15টি আসনে প্রার্থী দেয়। সমাজে একটি প্রবাদ প্রচলিত আছে, ফলাফল যাই হোক খেলাটাই আসল। আর এই প্রবাদ বাক্যটি যেন এই বাম জোটের ওপরেই বর্তায়। শুধুমাত্র বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী ছাড়া এই জোটের আর কোনো প্রার্থী জামানত রক্ষা করতে পারেনি। বলে রাখা ভালো, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট আসনে যত সংখ্যক ভোট পড়বে তার 8 ভাগের 1 ভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হয়। 147টি আসনে বাম দলগুলোর যে প্রার্থীরা লড়েছিলেন তারা সেসব আসনের প্রত্যেকটিতে গৃহীত মোট ভোটের 8 ভাগের 1 ভাগ ভোটও তারা পাননি। বুদ্ধিজীবীর আসনে বসে থাকা পণ্ডিত নেতারা সকলেই জামানত হারিয়েছেন। নির্বাচনে হারলেও বাম সংগঠনগুলোর তর্জন গর্জন এখনো থামেনি। এখনো তাদের নেতারা মোটা মোটা কথা বলেন, তবে এটা স্পষ্ট যে বাংলাদেশের মানুষ বর্তমানে বামপন্থী সকল নেতাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখার চেয়ে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা বুদ্ধিজীবী সমাজ হিসেবেই বেশি মানানসই মনে করে। তাই জনসম্পৃক্ততা বাড়াতে না পারলে বামপন্থী হিসেবে পরিচিত এই সকল দলের ফাঁপা গর্জন নাগরিক সমাজ থেকেও গ্রহণযোগ্যতা হারানো সময়ের ব্যাপার।